তুমি কেন এফডিসি গ্লাস বাংলা তুমি বলো বলো বলো। দুতলা তিনতলা চারতলা ভাঙতে আছে, নিচে আমরা চিৎকার করতেছিলাম ভাই কি সমস্যা আপনি বলেন, প্রবলেমটা বলেন। সে তখন সাকিব খান ফেলবে ইত্যাদি ইত্যাদি। কি জন্য কিছু শোনা যায় কিছু শোনা যায় না, কারণ সেটা তো অনেক উপরে। তার যেটা মানে স্টেটমেন্ট শোনা যাচ্ছে পুলিশের কাছে যাওয়ার পরে যে সাকিবকে মানে আঘাত করার জন্য কিংবা যে কোনো কারণে এত বড় একটা ঘটনা, তো তারকে যদি আঘাত করার জন্য সেটা এসে থাকে, তো এটা তো ডেফিনেটলি আমি মনে করি যে খুব সিরিয়াস ম্যাটার, এবং এই বিষয়টাকে নিয়ে হালকা করে দেখার কিছু নাই। ছেলেটি কেন সাকিবের কথা বললেন এবং গোলুই টিমের সাথে কি তার লেনাদেনা ছিল খোলাসা নিশ্চয়ই হবে, কিন্তু তার চাইতে আমি বেশি গুরুত্বপূর্ণ ভাবছি তার নিরাপত্তার ইস্যুটা খুব গুরুত্বের সাথে দেখা এবং এটা এক্সিকিউট করা খুব দ্রুততার সাথে, নয়তো আগামী যে বলো তুমি কেন এফডিসি গ্লাস বাংলা তুমি বলো বলো বলো। প্রিয় দর্শক, সবাইকে সালাম শুভেচ্ছা সাদাসিধে-কথার এই পর্বে। এবং এই পর্বটি তাৎক্ষণিক এবং সাম্প্রতিক। দেখেছেন যে এফডিসিতে খুবই অতর্কিতে একজন হামলা করেছে এবং আমার সাথে কয়েকজনের কথা হলো, পরিচালক গাজী মাহবুবের সাথে কথা হয়েছে এবং তিনি তার অন রেকর্ড কথাবার্তা আমি এই ভিডিওতে শেয়ার করব, এবং আমার সাংবাদিক বন্ধু পরিচালক এফডিসির একজন কর্তা ব্যক্তির সাথেও কথা হলো। প্রশ্ন হচ্ছে কেপিআই ভুক্ত এফডিসির মতো এত গুরুত্বপূর্ণ জায়গা এতটা অরক্ষিত, এটা সবচেয়ে বড় প্রশ্ন, যে সেখানে ঢুকে যাবে এবং বিল্ডিং এর প্রায় অলমোস্ট সবগুলো গ্লাস ভেঙে দিয়েছে। কি বললো, কাকে নিয়ে বললো, সেটা অন্য প্রসঙ্গ, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে ক্ষতিটা হয়ে গেল, এবং এই ক্ষতি তো আরো অনেক বড় কিছু হতে পারত। এখন দেখার বিষয় হচ্ছে এই ঘটনার পরবর্তীতে এটি নিয়ে আসলে কি ব্যবস্থা নেয় এফডিসি বলি, প্রযোজক সমিতি বলি, পরিচালক সমিতি বলি, যে সংশ্লিষ্ট যারা রয়েছেন। জায়গাটা তো ভীষণ গুরুত্বপূর্ণ এবং সেখানে একজন অস্ত্র নিয়ে চলে যাবে এবং ভাঙচুর করবে ইচ্ছা মতো, এর চাইতে তো বড় সংখ্যার কিছু থাকে। অন রেকর্ড একটু 2 মিনিট কথা বলা যাবে? বলো, আমি অ্যাকচুয়ালি পার্টি অফিসে আসছি, এটা মিডিয়াতেও বলতে পারবো। আচ্ছা, দুটো মিনিট। আমি জাস্ট ওই যে এফডিসিতে যে হামলাটা হলো এবং এটার যে নিরাপত্তার বিষয়টা নিয়ে সবাই প্রশ্ন তুলছে, এটার প্রসঙ্গ নিয়ে আলোচনা হয়েছে না? না, এটা নিয়ে তো আলোচনা মানে বিষয়টা তো এফডিসির আভ্যন্তরীণ ব্যাপার, এফডিসির ম্যানেজমেন্ট যারা করে তাদের ব্যাপার। এখন যে ঘটনা ঘটছে এটা তো ভেরি মানে এফডিসির ভিতরে এই ধরনের একটা ঘটনা ঘটলো, সেখানে কোনো নিরাপত্তা নাই, কিছু নাই। এমনি তো ওখানে মানুষজন যায় না, শিল্পীরা কোনো কর্মকাণ্ড নাই, চলচ্চিত্রের কিছু নাই, শুধুমাত্র কতগুলি অফিস, সেখানেও কোনো কর্মকাণ্ড নাই। আর যে ম্যানেজমেন্ট করার জন্য যাকে পাঠানো হয়েছে ম্যানেজিং ডিরেক্টর হিসাবে, সে তো তার সেই ক্যাপাবিলিটিও নাই, প্রশাসনিক ক্যাপাবিলিটিও নাই, দক্ষতা নাই, কিংবা এই ধরনের একটা প্রতিষ্ঠানকে ম্যানেজমেন্ট করার জন্য যে যোগ্যতা দরকার সেটা আছে বলে আমি মনে করি না ব্যক্তিগতভাবে। যদিও সরকার তাকে দিয়েছে এটা মানে হিসাবে, মানে কি বলে ওটাকে, চুক্তিভিত্তিক নিয়োগ, যেটা চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে। কিন্তু সরকারের আমার মনে হয় যে এগুলো বিষয় পুনর্বিবেচনা করা দরকার, রিভিউ করা দরকার, কারণ এটা হয়তো একটা ঘটনা শুরু হচ্ছে, সামনের দিকে আরো বেশি মাত্রায় কিছু এত বড় নিয়ে চলে যাবে, ভেতরে ঢুকে যাবে, ভাঙচুর করবে, ভাঙচুর করবে এই বিষয়টা মানে, এবং সেই যিনি এখন এখানকার প্রধান ব্যবস্থাপনা বিষয়ে যার দায়িত্বে রয়েছে, তাকে দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় উনি যাচ্ছেন, যেখানে যাওয়া দরকার সেখানেও যাচ্ছেন, যেখানে যাওয়ার প্রয়োজন নয় সেখানেও যাচ্ছেন, সামাজিকতা করে বেড়াচ্ছেন। কিন্তু চলচ্চিত্রের উন্নয়ন করার জন্য যে কারণে তাকে সেখানে দেয়া হয়েছে, সে বিষয়গুলি আমার মনে হয় যে মানে যতই দিন যাচ্ছে ততই এই বিষয়গুলো মানে সংকট তৈরি করছে, এমনি চলচ্চিত্র সংকটে। আর এফডিসি যেটা হলো সূতিকাগার চলচ্চিত্রে দীর্ঘদিন যাবত এখানে চলচ্চিত্রে কর্মকাণ্ড হচ্ছে, বর্তমানে বাইরে যা কিছু চলচ্চিত্র হচ্ছে সব এফডিসির বাইরে,
যে বাইরে যে কর্মকাণ্ডগুলো হচ্ছে সেগুলো ভিতরে আনারও কোনো প্রক্রিয়া এই ব্যবস্থাপকের নেই। আর এখন যেটা দেখা যাচ্ছে যে এখানে মানে খুবই আমরা শঙ্কিত, শিল্পী কলা কুশলী যারাই এখানে আসেন যে কোনো বিষয় নিয়েই, তো সেখানে তাদের তো ইনসিকিউর ফিল করার যথেষ্ট কারণ রয়েছে এই ঘটনার পরে। এবং যেটা মানে স্টেটমেন্ট শোনা যাচ্ছে পুলিশের কাছে যাওয়ার পরে যে সাকিবকে মানে আঘাত করার জন্য কিংবা যে কোনো কারণে এত বড় একটা ঘটনা, তো সেগুলো সাকিব হচ্ছে এখন আমাদের দেশের সবচেয়ে জনপ্রিয় এবং একজন প্রধান নায়ক, যে খ্যাতি অর্জন করছে দেশে বিদেশে সর্বত্রই। তো তাকে যদি আঘাত করার জন্য সেটা এসে থাকে, তো এটা তো ডেফিনেটলি আমি মনে করি যে খুব সিরিয়াস ম্যাটার, এবং এই বিষয়টাকে নিয়ে হালকা করে দেখার কিছু নাই। এবং এই বিষয়টাকে মনে করি সরকার অনতিবিলম্বে এই বিষয়টাকে দেখবে এবং এখানকার যারা ম্যানেজমেন্টে রয়েছে তাদেরকে কর্মকাণ্ড ডেফিনেটলি প্রশ্নবিদ্ধ হলো, বিশেষ করে নতুন যে ম্যানেজিং ডিরেক্টর আছে সে তো অবশ্যই। জি, থ্যাংক ইউ উজ্জ্বল ভাই। জি জি, যতক্ষণ আমরা উজ্জ্বল ভাইয়ের কথা শুনলাম, বক্তব্য আসলে খুবই স্পষ্ট যে এই সময়ে এই ধরনের একটা ঘটনা এটা যাতে না ঘটে, এবং ধরনের ঘটনা পরে যেটা হয় যে নেক্সট কোনো টিম, সেটা টিভিসি হোক, সেটা ডকুমেন্টারি হোক, সেটা নাটক হোক, সিনেমা হোক, এফডিসিতে করতে গেলে সবাই একটু ভয় পাবে বা সেকেন্ড থট ভাববে। এমনিতেই এফডিসির ফ্লোর গুলো শুটিং করতে চায় না, নানান রকম এক ধরনের ডিলেমা আছে বা একটা ব্যাড ভাইব আছে। সেই জায়গায় এই ঘটনা যদি ঠিকঠাক মতো একটা ব্যবস্থা না নেওয়া হয়, তা সত্যি আমাদের জন্য শঙ্কার বিষয়। আমি শুধু এখন অবধি আর হয়তো 2-3 দিন গেলে এই বিষয়টি খুব পরিষ্কার হবে। তবে ছেলেটি কেন সাকিবের কথা বললেন এবং গোলুই টিমের সাথে কি তার লেনাদেনা ছিল খোলাসা নিশ্চয়ই হবে, কিন্তু তার চাইতে আমি বেশি গুরুত্বপূর্ণ ভাবছি তার নিরাপত্তার ইস্যুটা খুব গুরুত্বের সাথে দেখা এবং এটা এক্সিকিউট করা খুব দ্রুততার সাথে, নয়তো আগামী যে কোনো দুর্ঘটনার জন্য অনেকের উপরেই দায় ফেলতে পারে দর্শক কিংবা সাধারণ জনগণ। দর্শক, আমি আসলে এই বিষয়টা নিয়ে আপনাদের মতামত শুনতে চাই, এবং আমি গণমাধ্যমে অনেকভাবে এই খবরটি আসছে বিচ্ছিন্নভাবে। আমি আমার পারসেপশন এবং চিত্রনায়ক উজ্জ্বল, মেগাস্টার উজ্জ্বল, তিনি বললেন তার বক্তব্য এবং তিনি খুব স্পষ্ট করলেন যে এই বিষয়টা নিয়ে এফডিসির যিনি চুক্তিভিত্তিক নিয়োগে এমডি হিসেবে রয়েছেন বা তার যার দায়িত্বে রয়েছেন, সেটি খুব দ্রুততার সাথে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। একটা শঙ্কার বিষয়। অন রেকর্ড কথা বলছি প্লিজ। হ্যাঁ, দুইটা পক্ষ, একটা ডন ভাইয়ের একটা স্টেটমেন্ট দেখলাম, আপনার একটা স্টেটমেন্ট দেখলাম। হঠাৎ করে অতর্কিতে হামলা করছে নাকি কারোর সাথে আসছিল ছেলেটা? অতর্কিত হামলা এক নম্বর। আর ডন যে স্টেটমেন্ট দিয়েছে পরে তো ডন বলছে যে আমি এভাবে বলি না, তারা তাদের মতো করে লিখছে। আর আমি যেটা বলছি সেটা ঘটনার শুরু থেকে তো শেষ পর্যন্ত আমি ছিলাম, 2টা গ্লাস ভাঙার পর থেকে আমি ছিলাম এবং তাকে পুলিশের সুপর্দ হওয়া পর্যন্ত ছিলাম। মাঝখানে সবাই আসছে বা কথা বলছে, ডন আসছে এবং ডনকে আমি বলছি যে আপনি একটু অনুরোধ করেন তারে, সে যেহেতু ক্লান্ত, উপরে এতগুলো গ্লাস ভাঙ্গে আসছে, রক্ত পড়তেছে, মানে আমাদের প্ল্যানটা হলো তাকে আটকে দেওয়া। যদি সে ভাইগা যায়, পালায়া যায়, সে যদি চিৎকার দিয়ে যদি দৌড় দেয় কেউ আটকাবে না। কৌশলে ডন এই জায়গায় তার ভূমিকাটা ভালো। এটা হচ্ছে আমরা যারা শুনছি, পরে যারা জানলাম সিকিউরিটি গার্ডদের কাছে, তারা বলছে যে ভাই সেজন ঢুকতে আসছে, আমরা আটকাইছি। আটকানোর পর সে উঠাইছে আমাদেরকে, উঠায় সে দৌড় মারছে ভিতরের দিক, আর পেছন দিক দিয়ে একজন সিকিউরিটি গার্ড আসছে এবং সিকিউরিটি গার্ড আসতে আসতে সে এসে একটা গ্লাসের মধ্যে টুপ মারলো এবং গ্লাসটা ভেঙে গেল, ওই যে কালার লেভেল একদম নিচের গ্লাসটা। এটা ভাঙার পরে সে কয়েক সেকেন্ডের মধ্যে ঢুকে গেছে। এরপরে ছেলেটা যে সিকিউরিটি, ও সম্ভবত ওর নাম নাজির সিকিউরিটি, যে তো সে আর ঢুকে নাই, সে ভয় পেয়ে গেছে। তখন আমরা দৌড়ে গেলাম, কারণ আমাদের প্রযোজক সমিতির গ্লাস থেকে ঘটনাটা দেখা যায়। তো আমরা দৌড়ে গেলাম, তখন তো 50-60 জন 70 জন মানুষ চলে আসছে। 7 নম্বর ফ্লোরে শুটিং চলতেছিল, অনেক মানুষ। সে 2 তলা 3 তলা 4 তলা ভাঙতে আছে, নিচে আমরা চিৎকার করতেছিলাম, ভাই কি সমস্যা আপনি বলেন, প্রবলেমটা বলেন। সে তখন সাকিব খান ফেলবে ইত্যাদি ইত্যাদি। কি জন্য কিছু শোনা যায়, কিছু শোনা যায় না, কারণ সেটা তো অনেক উপরে। তখন সমস্ত গ্লাস ভেঙে, হ্যাঁ, সে তো 3 তলা 4 তলা 5 তলা পর্যন্ত চলে গেছে একা।
এই জায়গাটার মধ্যে যে গ্যাপটা হইতেছে যে সেটা হচ্ছে সে যখন নামলো শেষ করে নেমে আমাদের কালার লেবের সামনে ঢুকতে একটা বসার জায়গা আছে না, আমি আপনার একটা ছবি পাঠাবো যে জায়গাটা সে বসা ছিল, সে আইসে এখানে বসছে, তখন তার পা দিয়ে রক্ত এবং ঘাট দিয়ে রক্ত দেখা যাচ্ছে। তখন আমরা তারে বলতেছিলাম, ভাই তোমার সমস্যাটা কি, তুমি যে এই যে প্রশাসনিক ভবনের এই গ্লাসগুলো ভাঙলা, এত ক্ষতিগ্রস্ত করলা, এরকম ভয়ঙ্কর তাণ্ডব দেখা, তুমি আসল কথাটা বলো, সত্য কথা বলো। সে তখন চিৎকার করে বলতেছে গলুয়ের সাকিব খানকে ধরবে, গলুয়ের কাছে টাকা পাবে, সাকিব খানের কাছে টাকা পাবে, আর সাকিবের সাথে কালো মতো একটা লোক আছে তার নাম বলতেছে। এখন আমি বললাম ভাই গলুই তো একটা টিম, বিশাল একটা টিম, অনেক মানুষের ব্যাপার, তো তুমি গলুই বলতে তুমি সুনির্দিষ্ট বলো গলুয়ের সাকিব খানের কাছে টাকা পাই। এখানে গলুই নিয়ে যে অন্যান্য যে ডন যে বক্তব্যটা দিচ্ছে, যে নামগুলো আসছে, এই নাম কিন্তু তার মুখে কোনো অবস্থায় আসেনি। খসরু সাহেবের নাম কোনো অবস্থায় আসেনি, পাশে একবারও বলেনি যে প্রযোজকের সঙ্গে আমি তার টাকা। সাকিব খানের কথা বলছে, এক দুবার ডিপজলের কথা বলছে, একবার মিশা ভাইয়ের কথা বলছে, আর একটা কালো লোক। মিশা ভাইয়ের নাম সম্ভবত একবার বলছে, আর ডিপজল ভাইয়ের নাম সম্ভবত 2-3 বার বলছে। আর কন্টিনিউসলি 1 ঘন্টার সময় অনেক এই সাকিব খান, জামালপুর, গলুয়ের শুটিং আমি কাজ করছি, আমার কাজের টাকা দেয় নাই, আমি সাকিব খানের আমি সাকিব খানের কাছে টাকা পাই, আমার টাকা দিতে হবে, নাহলে আমি তাকে ফেলবো করবো। আমি তাকে বললাম যে সাকিব খানের তুমি প্রশাসনিক ভবনে ঢুকলা কেন, সে জায়গায় কেন যাবা, তুমি সাকিব খানের বাসা চিনো বা তার খোঁজ না, আমি সেখানে যাব না, আমি এখানে আসবো, আমি এটাই ভাঙবো, আরো ভাঙবো। সাকিব খানকে না আনা পর্যন্ত, তারে না দেওয়া পর্যন্ত সে আরো ভাঙচুর করবে, প্রয়োজনে ঘটনাটা যখন শুরু হয়েছে তার 20 মিনিট তাণ্ডব করছে, গ্লাস ভাঙ্গা টাঙ্গা ইত্যাদি। তারপরে নিচে আসলো ডন ওর সাথে কথা বললো, তারপর সে আমাদের সঙ্গে প্রযোজক সমিতিতে ঢুকলো, এখানে আরো 20 মিনিট। তারপর 2 জন পুলিশ আসলো, 2 জন পুলিশ আসার পর দরজার গেটে দাঁড়ানো, তখন ওর হাতে, আর আমাদের প্রযোজক সমিতির স্টাফদের বললাম তোমরা একটু চা পানি দাও, উনি অনেক ক্লান্ত, ওনার টাকাগুলো আমরা উঠাই দিব। আমাদের দেলোয়ার রে বললাম, সে তখন চা বানাচ্ছে। আর ওই 2 জন পুলিশকে আমি তখন বললাম যে ভাই আপনাদের পুলিশ ড্রেস তো আপনি ওই রামদাটা ওর হাত থেকে সরুক, তারপর সামনে যান। পুলিশ আমার কথা শুনছে, তারা প্রযোজক সমিতি ঠিক গ্লাস গেটের মধ্যে দাঁড়ানো। আর ওই সময়ের মধ্যে তারে পানি দিতে যে চা দিতে গিয়ে আমাদের প্রোডাকশনের একটা ছেলে নাম আনিস, ও করছে কি কায়দা করে সরাই দিল। ওই সরানোর পর পুলিশ 2টা তার পাশে যেয়ে বসলো, আমি যাই পাশে বসলাম, তারপর তাকে চেকিং করে কথাবার্তা শুরু করলাম। অর্থাৎ প্রায় 40 মিনিট পর পুলিশ আসছে, আর পুরা পুলিশ ফোর্সটা আসছে মনে হয় ঘন্টাখানিক পর। এফডিসি বাদী হয়ে একটা মামলা করছে, না সে জামালপুর থেকে আসছে। তাকে যখন আমরা ধীরে সুস্থির কথা বলতেছিলাম ওই যে বসানোর পর, তখন সে বলছে আমি জামালপুরতে আসছি, আমার বাড়ি জামালপুর, তার আইডি কার্ড ছিল, আইডি কার্ডও জামালপুরই লেখা, আর যে ন্যাশনাল আইডি কার্ড। আর জামালপুর এখন সাকিবকে ধরার জন্য সে ঢাকা আসছে, এটা সে পরিষ্কার ভাবে বলছে। কিন্তু এখানে আমরা যারা জানবার চাইছি তার কাছে, তুমি সাকিব খানকে যদি এত বড় একটা জনপ্রিয় নায়ক, বাংলাদেশের এত বড় সম্মানিত মানুষ, তো তুমি তার ক্ষতি করতে আসছো, আসে তুমি প্রশাসনিক ভবন ভেঙে ফেললা, এটার মানে কি? সে এটার সদুত্তর দিতে পারে না। এখানকার মানুষজন আমাদের নানান জনের নাম ছড়াইছে, এর নাম বলছে, ওর নাম বলছে, এই বিষয়গুলো তো অসুন্দর। না আমি ছিলাম সাথে ভাই, একদম শুরু থেকে শেষ পর্যন্ত। প্রথম তো আমি দৌড় দিয়ে তার সামনে যাই, আর একটা সিকিউরিটি গার্ড, এরপর অনেক লোকজন, আর ডন আসছে তারও 10-15 মিনিট পরে। আর ডন তাকে নিয়ে ডন আমার সামনে আসছে, ওর লোকের সামনে কথা বলতেছে, তখন আমি ডন কি পরামর্শ দিলাম যে ডন তাকে যে কোনো মূল্যে কনভিন্স করতে হবে, করে কিন্তু রুমে ঢুকাইতে হবে, তাতে করে তাকে আটকানোতে সুবিধা হবে, নাহলে আটকানো যাবে না। এখন সেই জায়গায় তো পরে ডন ভিতরে বসার 10 থেকে 12 মিনিট ছিল, ডন সে চলে গেল। এখন এই সময় এরকম কোনো নাম আসে না। চিত্র পরিচালক গাজী মাহবুব বললেন তিনি সরজমিনি যা দেখেছেন। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। আমাদের চলচ্চিত্রে নানান সংকট, আসলে সংকটের শেষ নাই, কিন্তু একটার পর একটা ব্যাড নিউজ সত্যিকার অর্থে মন খারাপ করে দেয়, এবং এই ধরনের খবরের জন্য প্রত্যাশা আমরা করি না। গণমাধ্যম হয়তো কন্টেন্ট দরকার, আমাদের যেমন কন্টেন্ট দরকার, কিন্তু এই ধরনের খবর কি, এ ধরনের খবর ভীষণ রকম আশঙ্কার। মানে একজন সুপারস্টার শাকিব খানের উপরে হামলা
প্রকাশ্যে বলবে, তাকে আঘাত করার কথা প্রকাশ্যে বলবে, কিংবা এফডিসি মতো একটা জায়গায় এতটা অরক্ষিত থাকবে, এটা আসলে খুব মানে সহজ বা খুব নর্মাল কোনো ইস্যু। এটা খুব সিরিয়াসলি দেখে এটার ব্যবস্থা গ্রহণ করাটা খুব জরুরি বলে আমি একজন ক্ষুদ্র সংস্কৃতি কর্মী হিসাবে মনে করছি। সবাই ভালো থাকবেন। ভালো রাখবেন। এ বিষয়ে আপনার সুচিন্তিত মতামত প্রদান করবেন। আল্লাহ হাফেজ।